ভাই আপনাদের মধ্যে কাদের আর কি বেশি ফেসবুক আইডি আছে? এই মনে করেন 5-7 টাকার আছে। কি অবস্থা সবার? সামির ভাই, হাই তারেক ভাই, খবর? কি অবস্থা? তারেক, তোমার ফেসবুক আইডি কয়টা আছে? আরে আরাফাত, কি অবস্থা তোমার? আমার আছে, এই তো তবে ভাই, ওইটাই তিনটা। আলহামদুলিল্লাহ। আমার তো অবস্থা খারাপ, আমার ফেসবুক আইডি ইউজ করতে করতে আমার ছোট ভাইয়ের আইডি, সবার আইডি, বন্ধু পার্সোনাল বান্ধব, তাদের সব ইউজ করে ফেলেছি। তারপর এখনো লোকটা হয় নাই, স্যাটিসফাই হয় নাই। না, ওইটা তো শেষ, এখন এগুলো নতুন অর্ডার। ও, ওইটা কি ওইটা দিয়ে এবারে দিছি। আর কি কি টাইপ অর্ডার অর্ডার? পাইছেন? এই ফেসবুক প্রমোশন আবার। আমার তো উনি একটা, দিছে? না উনি দেয় না, এটা অন্য। ও, বাহ। আজকে আজকে সকাল 6টার দিকে উঠে দেখি একটা মাশাআল্লাহ। ইউএসএ বাইরের, একটা ইউএসএ ওনারটা কি বাইরের নোট। পেমেন্ট করছে ওনারটা? ওইটা অলরেডি পেমেন্ট হয়ে যাবে, আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি, তো ওনার সাথে কথা বলছি, উনি বলছে সমস্যা নাই, সেল হয়নি, সমস্যা নেই, ব্যাপার না, ইয়ে করে দিব, অ্যাকসেপ্ট করে নিব। ও, আজকে অস্থির ব্যাপার। তো সকালবেলা উনি কি একটা, $55 পরবর্তীতে দেওয়ার কথা দিবে বলছে? ওইটা অর্ডার অর্ডার তো দিয়ে দিছে অলরেডি, ওটা তো অর্ডার দিছে, ওইটা অর্ডার চলতেছে, প্রোগ্রেসিং আছে। ও, মানে ওই লোকটাই অর্ডারটা কন্টিনিউ করতেছে। হ্যাঁ, ওইটাই কন্টিনিউ করতেছে, যদিও ওনার প্রথম কাজটা ভালো করে করতে পারি নাই। যাক, তাহলে তো ভালো হয়েছে। হ্যাঁ, এখন আমার ফেসবুকের দরকার, আজকে আমার কাছে 3টা অর্ডার চলে এসেছে সকাল থেকে এই পর্যন্ত, 3টাই ফেসবুকের। আজকে মনে হয় কোনো কিছু চলতেছে। ওই, ফেসবুক প্রমোশন। হ্যাঁ, আজকে মনে হয় ফেসবুকে এসইও গুলোর কি কিছুটা চলতেছে, যে হচ্ছে কি বলে দেখলাম, ডিসকাউন্ট 10% ক্যাশব্যাক। এরপরে বুঝি অর্ডার আসে নাই আজকে, দেখো হয়তো ভাই আজকে চলে আসছে। আরে মিয়া, আমি ঢুকে বসে আছি। 2000-এর কাছে চলে গেছে ভিউ, বুঝছেন? হ্যাঁ ভাই বলো। সাসপেন্ড করে ফেলছে, বাহ। কেন? মেইল তো করার কথা, মেইলটা দেখেন। আপনি কপিরাইট কিছু ইউজ করছেন না কেন? ওই যে কপিরাইট ইমেজ অথবা কোনো লেখা। আপনি আগে স্ক্রিনটা শেয়ার করে মেইলটা দেখেন তো। সামিউল ভাই, সরাসরি ক্যানভা থেকে সব করেন, গুগল থেকে নিয়েন না। গুগল থেকে নিলে সাসপেন্ড খেয়ে যাচ্ছে।
আরে সমস্যা নাই, কষ্ট করলে পরবর্তীতে ভালো ফল পাইবানি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে ভালো কিছু আসবে বুঝছেন। যে চাঁদ উঠেছিল গগনে না, ওই বাঁশের আগার মাথায় দেখবেন যে চাঁদ উঠবে। তা আবার যা হাতা চাঁদ নামিয়া কোরিয়ান চাঁদ। হ্যাঁ হ্যাঁ। আরে চেহারার দিকে তাকায় সব কষ্ট ভুলে যাইবা, তাহলে আর সমস্যা নাই। আমরা আমাদের ভার্সিটিতে আমাদের তো ডিপার্টমেন্টে কোনো মহিলা ম্যামই নাই। তো যখন ইয়া ছিল ওই যে বঙ্গবন্ধু রিলেটেড একটা সাবজেক্ট ছিল না আরাফাত, ডিএলএস, হ্যাঁ হ্যাঁ। ওই সময় ম্যাম একটা করাইতো, সবাই ওনার দিকে তাকাই থাকতাম। আমি কি ম্যাম ক্লাস করছো? কি অনুভূতি! না না না, আমি উনি আমাদের ক্লাস নিছিল, আমাদের বেশিরভাগ ভোলা পাই ওনার ক্লাসে না করে তাকাই থাকতো। 28 জন ভিউ করছে, অস্থির ব্যাপার। এই যে নিচে তো রিজন লিখে দিছে, কপিরাইট ইমেজ ইস্যু ইউজড, কপিরাইট ইমেজ ইউজড। এই যে রিজন দেখেন, ভাই গুগল থেকে নিছিলেন এই কারণে লিখে দিছে। হ্যাঁ ছবি চেঞ্জ করে নিজে বানায় ছবি দেন। এই ভাই সামিউল ভাই, একজনের জিনিসপত্র এগুলো নেন কেন? হ্যাঁ 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 দেন। অভিজিৎ ভাই আমি একটু শেয়ার করবো স্ক্রিন। হ্যাঁ করেন। আমার হচ্ছে কি হয়েছে যে ব্লগের ভিতরে মেটা ট্যাগ গুলা ইউজ করতে পারছি না। ওইখান থেকে নিতেছি। কই বুঝে কি করে? আচ্ছা শুনেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমি হচ্ছে আপনাদের কিছুই পড়াবো না, আপনারা 2 ঘন্টা গল্প করবেন, নিজেদের মতো আলোচনা করবেন। কারণ আমি সারা রাত হসপিটালে ছিলাম, আমি একটু আগে হসপিটাল থেকে আসছি। কালকে থেকে পর্যন্ত মানে কালকে লাস্ট তাহলে আজকে অফ রাখতেন। না, অফ রাখা সম্ভব না, ক্লাস নিতে হবে। সমস্যা নাই ভাই, আপনি একদিন ছুটি থাকলে তো ভালো হতো। কথা বলেন, না না না, এদিকে কথাবার্তা বলি। আমি এখানেই আছি, সমস্যা নেই। আর জি ভাই থাকেন তাহলে। আর আমার দাদির অবস্থা খুব একটা ভালো না, জানি না কি হবে। আপনাদের ক্লাস শেষ করে আবার যাইতে হবে পরশুদিন। কন্ডিশন কি আগের মতোই আছেন নাকি একটু মানে ভালো হয় নাই? আইসিইউতে আছেন, ও অনেক এজ তো, হুম 90+। মানে আমি কি পড়াবো বা কি মানে বুঝতেছেন, কালকে দুপুরবেলা গেছে হসপিটালে, তার মধ্যে আজকে রাত্রে খাইতে পারি নাই, রাত্রে খাই নাই। তো এই যে একটু আগে এসে গোসল করে খাওয়া দাওয়া করে যে বসছে আপনাদের ক্লাস নিতে, মানে মাথায় কাজ করতেছে না। যাই হোক, হ্যাঁ ভাইয়া এখানে হচ্ছে আমার ব্লগের ভিতরে মেটা ট্যাগটা ইউজ করতে পারতেছি না। এটা কোন ব্লগ? ওই যে ব্লগের ভিতরে মেটা ট্যাগ ইউজ করার কথা বলছিলেন না আমাদের সাইট গুলোর ভিতরে। হ্যাঁ এটা কিসের ব্লগ? হ্যাঁ হ্যাঁ কিসের ব্লগ? এটা হচ্ছে ওই যে ফ্রি মেটা ট্যাগ টুল, এই টুলের মাধ্যমে তো মেটা ট্যাগ ইউজ করে দেন এই কোডটা নিয়ে যে ব্লগের ভিতরে দিব হেডের মধ্যে। এখন হেডের মধ্যে দিলে এটা নিচ্ছে না কেন, কি বলতেছে? এই যে সে দেখেন কি বলতেছে, আমি এটা কপি করি। টাইপ
টাইটেল কপি হ্যাঁ কিছু কপি বলতেছেন? তুমি হেড সহকারে কপি করো নাই, টাইটেল থেকে শুধু একটু কপি করছো। এখান থেকে কপি করব? না না না, ওখান থেকে টাইটেল থেকে। এখানে তো বলছে যে দ্যাটস ইট, এইটুকু মানে বোঝাইছে যে হেডের মধ্যে ইউজ করতে হবে এটা। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, টাইটেল থেকে পুরোটা। দেন ব্লগের ভিতরে যাই। এটা কিন্তু ওয়েবসাইটে আমি এটা ট্যাগ, কোনো পোস্টার না। এই যে আমার কোড এখন এখানে কোথায় দিব, কোথায় বলেন? এই যে অলরেডি একটা মেটা ট্যাগ দেওয়া আছে আপনার কোডে, এই জন্যই মনে এটার হয় মধ্যে নিচ্ছে দিবেন, না। এই এখন দেখেন। হ্যাঁ, এখন কোথায় দেব? ওই যে মেটা কন্টেন্ট দেখেন একটা দেওয়া আছে, এটা হচ্ছে এই থিমটা তো ব্লগারের থিম না, এটা মানে বাইরে থেকে আপলোড দেওয়া থিম, তাই না? না না না, এটা ব্লগের থিম। শিওর আপনার? হ্যাঁ আমি শিওর। আমার এই যে ইয়া দেখেন সাইট, এই যে এটা, এটা আপনি ব্লগের থিম। করছিলেন আপনার যাই হোক, এই ব্লগারটাকে ভেরিফাইড করছিলেন, এসে গুগল কনসোলে দিছিলেন, সার্চ কনসোলে, তাছাড়া তো সার্চ দিয়ে খুঁজে পাবেন না। যাই হোক, না আগে ওই যে ইন্ডেক্সিং যেটা, হ্যাঁ ব্লগারে এমনি আগে তো এটা অ্যাড করে তারপর ইন্ডেক্সিং করতে চাইছিলাম। ইন্ডেক্সিং কিন্তু ব্লগারে অটোমেটিক্যালি, কারণ এটা গুগলেরই সার্ভিস, অটোমেটিক্যালি ইন্ডেক্সিং হয়ে যায়, তারপর ওই এইচটিএমএল ট্যাগটা দিতে হয়। যাই হোক, দেন তো হেডের মধ্যে আবার দেন তো। এটা কোথায় দিব? এখানে দিব? নিচে এটা নিচে নিচে? নিচে, হ্যাঁ ইন্টার দিয়ে দেন। দেন। এত হ্যাঁ স্পেস দিচ্ছি। এই যে স্পেস দিয়ে রাখলাম, মানে ওইটা একটু সেপারেট থাকলো, সমস্যা নেই। সেভ দিব? এই যে দেখেন এটা দেখাবে, এই যে এটা দেখাচ্ছে লাইন নাম্বার 2967 and column number 5. The element type meta must be terminated by the matching in tag meta. দাঁড়ান একটু দেখতে দেন, এটা মেটা নেম, মেটা নেম, হ্যাঁ সমস্যা নাই তো। এটা ও দেখা দিছে যে লাইন নাম্বার 200, ও এইখানে দেখেন প্রত্যেকটা মেটা ট্যাগের ক্লোজ করা নাই। হ্যাঁ, এই প্রথমে হচ্ছে মেটা ট্যাগ গুলো শুরু হয়েছে, এই হেডের মধ্যে দেখেন মেটা ট্যাগ গুলো শুরু হয়েছে। এটা বলছে যে 2967 নাম্বার লাইনে যায় এই মেটা ট্যাগটা ইন্ড হয়েছে, 2967 নাম্বার লাইনে যান, দেখেন এই মেটা ট্যাগটা ক্লোজ করা আছে, আর কিছু না। এটা বলছে, সমস্যা কি আপনার? আমার কি সে অ্যাড কি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। কিভাবে দেখেন, আপনি কেটে দেন এই টোটাল এটাকে, কেটে দেন, আবার ঢুকবেন থিমের মধ্যে, দেখবেন এই কোডটা আছে কিনা, তাহলে তো বুঝবেন যে অ্যাড হয়েছে কিনা। বুঝলেন না? কই নাই তো, পোর্টফোলিও তৈরি করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাইফস্টাইল ফ্যাশন এগুলা দিয়ে একটা তৈরি করলাম। একটু দেন তো আবার হেডের মধ্যে দেন তো বিষয়টা, মেটা ট্যাগটাকে। আচ্ছা দিছি। এবার 2900 কত দেন? 2900 না, 2967 নাম্বার না 97 কত ছিল ওই লাইনটাতে দেন। 2967 মনে হয়। এই যে হেড, সেভ দেন তো। এই হেডের এই হেডের উপরে দিব নাকি?
দিয়ে দেখতে পারেন। সেভ দিব? দেন। আচ্ছা দিয়ে দিলাম। আবার সেমই ওইটাই তো দেখাবে। এই যে লাইন নাম্বার 2967, কলাম নাম্বার 5। ওকে, আপনি 2967 নম্বর লাইনে যান। এই তো লাইনেই আছে 2967, এই যে হেড। আচ্ছা, আপনি একটু ওই যে ওই মেটাটেক যেখান থেকে জেনারেট করছে ওখানে যান তো। এই যে আমি কি গেছি। এই টুলটাই দেখাইছিলাম তো? হ্যাঁ আপনি এইটাই দেখাইছিলেন। টুল Sure. এই যে এসইও বুক। শিওর, ওভার শিওর। আচ্ছা, ওই নিচের হেডের উপরে দেন, এটাকে কপি দিয়ে উপরে কোন নিচে? কেটে দেন। ওই কোডের মধ্যে? কোডের মধ্যে উপরেরটাকে কেটে দেন, আগে কেটে দিয়ে নিচে হেডের এখানে হ্যাঁ হ্যাঁ। কই কই এই যে উনত্রিশশো সাতষট্টি। অভিজিৎ ভাই, ভাই every product provide 5% coupon constantly, এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, এভরি প্রোডাক্ট Provide 5% coupon constantly, এটা কে দিছে? বায়া দিছে একটা। মানে এটা মার্কেটিং করা লাগবে আর কি। এটা মানে দেখ বলতে কি বোঝায়, যে এটা কোনো কুপন কোড লাগবে নাকি হচ্ছে জাস্ট কিনলেই 5% ডিসকাউন্ট পাওয়া যাবে? আপনার একটু স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেন, দেখতে হবে। আচ্ছা আমি দেখছি। ভাইয়া আবারও তো সেম ভাবে দেখাচ্ছে। কেন কেন হচ্ছে না বলেন তোমাকে? তো হইল, আপনি অন্য কেউ কি অ্যাড করছে এখানে? কি অন্য কেউ মেটা ট্যাগ অ্যাড করছে তার ওয়েবসাইটে? এখানে কি মেটাটেকটা ক্লোজ করার কথা বলতেছিস ভাই? মেটাটেকটা কি ক্লোজ করার কথা বলতেছিস? ও হ্যাঁ হ্যাঁ, মেটাটেকটা ক্লোজ করতে হবে। এই যে এই কোডটা লিখে দেন জাস্ট হেডের আগে, তাই হবে। ক্লোজ ট্যাগটা দেখে দেন, যান ইন্টার দেন। কোথায় এখানে হেডের আগে ইন্টার দেন। আচ্ছা, আমি একটু বলি, আপনার বোঝা গেছে। আমি সেটা হচ্ছে যে আপনি এই কোডটাকে এখান থেকে কাট করেন, আবার কাট করেন একটু কষ্ট করে। শিওর। হ্যাঁ, এখন একবারে প্রথমে চলে যান। হ্যাঁ চলে আসছি। এই যে হেডের এখানে দিব? নিচে পেস্ট করেন। হ্যাঁ পেস্ট করেন। হ্যাঁ করেছি। হ্যাঁ, তারপরে নিচে ইন্টার দেন। কিসের নিচে? এর নিচে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখেন মেটা। এই যে নিচে যে আমাদের যে বারটা দেখাচ্ছে, হ্যাঁ এটার মতো কালো বারের, হ্যাঁ হ্যাঁ, লাস্টের যে মেটা ওইটা লেখেন। লিখেছি। সেভ দেন। সমস্যার সলিউশন হয়ে গেছে আপনার। ওই এই কে দেখে আবার? কি ভাই হয় না তো? মানে কি? আচ্ছা, এই মেটাটাকে কাট করেন, শুধু এই মেটা লেখাটুক যেটা লাস্ট অ্যাড করলেন। হ্যাঁ, কাট করেন একবারে 2971 নম্বরে যান।
2971 যান। হ্যাঁ হ্যাঁ, এই যে কই 29, ওই হেডের আগে আগে দিয়ে দেন। 54। সেভ দেন। কি রে ভাই? ব্যাপার, কি একটা অবস্থা আল্লাহ। হেডে পরে দেন তো, এবারে লাস্ট বললে হবে, না হলে কোনো নাই। আমার মাথাও কাজ করতেছে এদের না। পরে কেউ মেটা দেয় নাকি? আরে দিয়ে দেখেন। দিয়ে দিচ্ছি, তা হয় নাই। তাহলে কি ওরা ও ও ও ও ও ও যে মেটাকের মধ্যে আবার ডাবল আচ্ছা, কোটেশন এটা হবে কি কেন? ওদের ডাবল কোটেশনের কথা। ডাবল কোটেশন দিব? ট্যাগের Double মাঝে তো quote- ডাবল কোটেশন এভাবে দেয় না। হুম Coding তো আমি এটা- করছি। এখানে কি একটা slide দিয়ে দেখবো? মেটা উপরের মেটা নেমেও দেন, তাহলে ওই যে উপরে একটা মেটা নেম আছে, তো স্ল্যাশ দিলে তো এটাকে ইন্ড হয়ে যাবে, হবে না? কলামে লাইন নাম্বার এবার দেখাচ্ছে হচ্ছে লাইন নাম্বার 8, কলাম নাম্বার 8। ওই স্ল্যাশ দিতে পারে ওইটা মেটাটা হয়ে যাবে, হ্যাঁ, ইন্ড হয়ে যাবে। না বুঝতেছি না, আপনার না থিমের প্রবলেম, না হলে অন্য কোনো সমস্যা আছে। এখন অন্য কেউ কি অ্যাড করছে নাকি কোন ও ভাবে? ও ও ও ও, এই যে বুঝতে পারছি কি হয়েছে। এই লাইফ স্টাইলের আগে ওই চিহ্নটা দেন। লাইফ স্টাইলে পরে 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 ওই যে ওই চিহ্নটার, হ্যাঁ এখানে আমি পরে দিছিলাম স্ল্যাশ। হ্যাঁ স্ল্যাশ দেন। আর হচ্ছে ওই উপরে উপরে আরেকটা এই চিহ্ন আছে, ওইটার সাথে স্ল্যাশ দেন। উপরের সেম একটা চিহ্ন আছে, দেন না উপরেরটা। উপরে কিসে? এই যে উপরে যে মেটা নেমের অল এজেস এর পরে একটা স্ল্যাশ দেন। ওর হলে হবে, না হলে ভাই আমি আজ ধৈর্য নেই আমার। এরি পাস আপডেট সাকসেসফুল। কেমনে কি হলো? হয়েছে কিভাবে বুঝছেন? কোথায় কি করছে আমার একটু দেখাই দেন তো। এই যে মেটাটা একটা ক্লোজ হয় না, এই বিষয়টা হয়েছে কি, আমি যেটা পরে বুঝলাম, এই থিমটার কোডটাই লেখা হচ্ছে এরকম, দেখেন এই যে পরের দেখেন কন্টেন্ট যেটা, এটারও শেষ করা হয়েছে স্ল্যাশ দিয়ে, এই ব্র্যাকেট দিয়ে, দেখতে পাচ্ছেন? পরে কন্টেন্ট বলতে মেটার কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এটারও শেষ হয়েছে। সো এই এটা কোডটা লেখা হয়েছে এইভাবে, হ্যাঁ কোডটা লেখা হয়েছে এইভাবে, কিন্তু এইটা হচ্ছে ডিরেক্ট এইচটিএমএল কোড উপরেরটা, যেটা এটা স্ল্যাশ দিয়ে শেষ করা হয় না, এর জন্য স্ল্যাশ দিয়ে শেষ করা হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছেন? যাক হইছে এটাই অনেক। আরেকটা কোশ্চেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি আরেকটা হচ্ছে এই যে আমরা গতদিন যে স্কিমার এই যে কোডটা করলাম, এখন এই কোডটা আমাদের তো দেখাইলেন প্লাগইন ইউজ করে ওয়ার্ডপ্রেস এর কাজ, কিন্তু নর্মাল যেসব ওয়েবসাইট আছে ডোমেইন কেনার, ওইগুলাতে আমরা এই কোডগুলা কোথায় দিব? যেখানে আপনি আপনার ওই ইভেন্টটা রাখতে চান, ইভেন্টটা তো আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবেই, আর সেই ইভেন্টটা আবার বাইরেও শো করবে। সো আপনি যেখানে আসলে ওয়েবসাইটের মধ্যে রাখতে চান সেখানে রাখবেন। এখানে কি শুধুমাত্র এই যে ম্যাক্রো ডাটা এইসব কোড লাগবে না, নাকি শুধুমাত্র ওইটাও মার্কআপ এইটুকু কোড দিবেন? এইটা হচ্ছে মানে কিসের উপর
ওয়েবসাইটটা কোন কিসের উপর ওয়েবসাইটটা করা, এটা যদি এই যে ডিপ দিয়ে বুঝতে পারতেছেন না, HTML কোড যখন থাকবে Div তখন দিয়ে, এইটাকে এইগুলাকে ইউজ করবেন। হ্যাঁ, আর ধরেন অনেক সময় PHP, জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য কিছু দিয়ে আসলে করা থাকে, পাইথন দিয়েও অনেক ওয়েবসাইট আছে পাইথন দিয়ে করা, সো সেই জন্য আলাদা আলাদা করে হচ্ছে কোড করা। না, আমার কোশ্চেনটা আপনি বুঝেন না। আমি বলতেছি যে এই যে ম্যাক্রো ডাটা, এটা এই কোডও কি ইউজ করব, তারপরে যে RDF এ, তারপরে যে জোন LD, নাকি শুধু উইদাউট মার্কআপ, এই যে শুধু এইটুকুই? আচ্ছা, আগে এখানে তো 4টা সেকশন দেখতেছি। আচ্ছা, আগে বিষয়টা বুঝেন যে কি বলছি আমি। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি হ্যাঁ, HTML কোড দিয়ে করা থাকে তখন হচ্ছে ফার্স্টেরটা ইউজ করব। আর যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইটটা করা, হ্যাঁ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইটটা করা, যেমন ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে, এটাও হচ্ছে HTML, এটা ম্যাক্রো ডাটা HTML। হ্যাঁ, এখন বুঝবো কিভাবে? আপনি কিভাবে বুঝতেছেন? কিভাবে বুঝতেছে? মানে এই যে যে সে বলতেছেন যে অন্য কোনো মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট করা থাকলে, যেমন PHP, তারপরে যে বললেন, মানে এটা বুঝতেছেন কিভাবে যে HTML দিয়ে করা থাকলে এই কোডটা নিব? এখানে যে ডিপ দেখতেছেন এইটা দেখে? আমি তো চিনি কোড কোনটার সেটা চিনি, যেমন এটা ম্যাক্রো ডাটার কোড, এটা HTML এর ম্যাক্রো ডাটার কোড। হ্যাঁ, আপনি ম্যাক্রো ডাটা HTML লিখে গুগল করেন, তাই বুঝবেন। আচ্ছা, সেটাই করলাম। তারপরে এইটা, তারপরেরটা এটা হচ্ছে এটা 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 কি জানো, ভুলে গেছি, দেখতে হবে আমাকে, ভুলে গেছি ভাই। স্প্যান, এগুলো তো মনে হচ্ছে HTML আমি করছি। স্প্যান ট্যাগ ইউজ করছি। ও RDF হচ্ছে রিসোর্স ডেসক্রিপশন ফ্রেমওয়ার্ক যেটা। হ্যাঁ, এইটা হচ্ছে ডাটা, মানে এটা ডাটা অ্যাবাউট ডাটার জন্য রিসোর্স ডেসক্রিপশন ফ্রেমওয়ার্ক, আমার মনে পড়ছে। এইটা অনেক আগের, এটা প্রায় 1995 সালে এই ধরনের কোড লেখা হইতো। তো এখনো এগুলা ইউজ করা হয় যে আপনার ইসের জন্য, আপনার যখন ডাটা থেকে আপনার ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে সেই ডাটাটাতে যখন আপনাদের হিসাবে শো করবে, সেইটার জন্য হচ্ছে সাধারণত এই ধরনের RDF কোড গুলা ইউজ করা হয়। ও আচ্ছা ভাই, আমি ধরেন HTML এর কোডে ইউজ করব, তাহলে তো শুধুমাত্র এই যে এই প্রথমে এই অংশটুকুই কপি করে নিয়ে এডিট করলে পরে ওই কোডের মধ্যে ইনসার্ট করে দিলেই হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তাই দিয়ে করছি জীবনে, যা করছি ম্যাক্রো ডাটা, RDF, জনসন, LD, এগুলো আমি কখনো কাজ করি নাই, মানে দরকার হয় না যেখানে আসলে। যেখানে ইভেন্টটা রাখতে যাচ্ছি সেখানে বসে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেখানে বসাই দেবো। আর হচ্ছে এই ব্লগার সাইট কিভাবে ইন্ডেক্সিং করেন জানেন তো? ব্লগার সাইট ওই যে সেম ভাবেই না ইন্ডেক্সিং, ওই যে যেদিন ওই যে দেখালো মাইনুল ভাই, ব্লগারের কোডটা ইউআরএলটা নিয়ে যে ওইখানে বসাই দিলেই তো হয়ে যাবে না? হয়ে যাবে না, এখান থেকে একটা কোড এনে আপনার ওয়েবসাইটে বসাইতে হবে, কিন্তু সেটাও না, ব্লগারে অলরেডি ভেরিফাইড করা থাকে, শুধু HTML ট্যাগ ভেরিফাই করতে হয়। ব্লগার গুগলেরই প্রোডাক্ট, ও কিন্তু অলরেডি ইন্ডেক্সিং করা ওর গুগলের সাথে। তাহলে কি করব? মানে বুঝি নাই। তাহলে ইন্ডেক্সিং করা লাগবে না আমাদের নাকি? ইন্ডেক্সিং করতে হবে, শুধু ট্যাগটা ইনস্টল দিয়ে দিতে হবে, আর কিছু না। ট্যাগ ইনস্টল করব? আর তানভীর ভাই, হাই ট্যান, যাই হোক, আপনার যে কাজটা আমি দেখলাম, এটা হচ্ছে আপনি জানেন ওইটা করেন, কি জানো আরাফাত ভাই করতে থাকেন, সমস্যা না, আমি দেখতেছি। আপনার যে গিগের যে এটা হয়েছে, 2টা গিগ ওরা কিনবে, ও কিন্তু অ্যাফিলিয়েট করাচ্ছে আপনার দিয়ে। হ্যাঁ, ও নিজেও কিন্তু, মানে ও নিজেও অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার দিয়ে প্রমোশন চালায় নিচ্ছে।
তানভীর ভাই শুনতে পাচ্ছেন? বুঝছি ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, কিন্তু এই 5% কুপনের জিনিসটা আমি বুঝলাম না। আচ্ছা, 5% কুপন হচ্ছে মানে ওকে জিজ্ঞেস করেন যে 5% কি আপনি কোনো কুপন কোড ইউজ করবেন নাকি যে কোনো প্রোডাক্ট কিনলে অটোমেটিক্যালি 5% দেওয়া হয়ে যাবে, এটা ওকে আস্ক করেন, কোশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা, তা করতেছি। হ্যাঁ, লেখা আছে কনস্ট্যান্টলি, মানে তাহলে তো অটোমেটিক্যালি বোঝায় নাকি? তারপর আপনি জিজ্ঞেস করে দেখেন 2টা কি কিনছে। হ্যাঁ, দুইটা কিনছে। আপনি তো তাহলে কোটিপতি হয়ে যাচ্ছেন ভাই। ভাই $3 গিগ ওই তো দেখলাম ভাই, $55 পেমেন্ট পাইছেন? তো কাজ শেষ করিনি এখন, কাজ শেষ করলে পাবো আশা করি। খারাপ না, ভালো, এটা ইন্ডিয়ান একটা। আচ্ছা আচ্ছা। আর ও ইন্ডিয়ান বাইরে পর্যন্ত কত ডলার পে করছে? উনি তো জাস্ট অর্ডার করে রাখছি ইয়াতে, উনি তো ঢোকে না। আর আচ্ছা, এটা মানুষ যা আছে ওই $3 $3 আমি ইয়া করে দিচ্ছি, সাবমিট করে দিচ্ছি। আর ওনাকে হোয়াটসঅ্যাপে বলছি যে হচ্ছে আমি করছি যতদূর সম্ভব। উনি বলছে সমস্যা নাই, সেল আসে না যদিও, তাও সমস্যা নেই, এখন না পরেরটা ভালো করে করেন, এটা বলছে। ওটা রিভিউ দিছে? না না, ওটাতে এখন উনি ঢুকেই নাই ইয়েতে, এক্সেল ক্লার্কের। এখন কথা হচ্ছে যে আমি তো ওনাকে বলতে পারতেছি না, বলতে ইচ্ছা করতেছে না আর কি, যে আপনি ঢুকে অ্যাকসেপ্ট করেন। কারণ আমি তো ওটা কি অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে 5 দিনের মধ্যে? আমি তো জানি না। এটা জানা দরকার, কারণ ইচ্ছা করছে না, কারণ ওটা তো কিছু হয় নাই, কিন্তু বলতে ইচ্ছা করছে না। তবে উনি মানে রিজেক্ট করবেন এটা জানি, কারণ উনি বলে দিয়েছে যে এটা নিয়ে ওয়ারি করার দরকার নাই, আপনি পরে কাজটা করেন, এটা সমস্যা নেই। তা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। আর সে হ্যাঁ, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ দিব? হ্যাঁ। ভাই আমার হচ্ছে কি হয়েছিল জানেন ভাই, 8টা 6 এর দিকে হচ্ছে আমাকে হচ্ছে মানে ইয়াতে ইনবক্সে মেসেজ ও পাঠাইছে। মারি, এটা কি দেখায়? গো টু প্রপার্টি, হ্যাঁ। তারপর বলেন, আপনি বলেন, শুনতেছি। তারপরে ভাই 20 মিনিট পরে হচ্ছে আমি দেখছি মেসেজটা। দেখার পরে আমি তাকে রিপ্লাই দিয়েছি ভাই। উনি জানতে চাইছে আমার অফার সম্পর্কে, লিঙ্ক প্রমোশনের বিষয়টা। স্টার্ট করব? তারপরে আমি সবকিছু বলছি ভাই। তারপরে ভাই তার 5 মিনিট পরে দেখি অফলাইনে গেছে, তো গেছে, আর আসে নাই অনলাইনে এই পর্যন্ত। আর সে মেসেজ দেখে নাই এখনো ভাই। আচ্ছা, এটা মানে কোন কাজ, কিসের কাজ? আপনারটাই ভাই। ফেসবুক প্রমোশন? হ্যাঁ, লিঙ্ক প্রমোশন। বুঝলাম না, এটা এত কাজ কেন? আজকে ভাই সকালে কি হয়েছে জানেন? 6টার দিকে একটা ইউএস এর বাইরে এসে ডাইরেক্ট অর্ডার দিয়ে চলে গেছে, কোনো মেসেজ দেয়নি। আমি তো 11-12 দিন আপনি এই পর্যন্ত কতগুলো অর্ডার পাইলেন? আজকে 3টা পাইছি, একটা ইউএসএ, 2টা চাইনিজ। আমারটা পাকিস্তানি, মানে এমনি মেসেজে অর্ডার দেয় নাই এখানে মেসেজ। এটা পজিটিভ খবর। আর যারা অর্ডার পাচ্ছেন না তাদের টেনশন করার কারণ নাই। আজকে মানে অর্ডার যখন পাওয়া শুরু করবেন তখন পাবেনই, হ্যাঁ। তো এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নেই। ও ভাই, আমরা খুব হতাশ, বুঝছেন, আমাদের ফিউচার নিয়ে। আচ্ছা, বাম সাইডে একটু নিচে নেবেন আপনি। বাম সাইডে? আচ্ছা আচ্ছা। মানুষ দা আছেন? সেটিংসে যাও। আচ্ছা, ওই যে মনে করেন আমি অর্ডার সাবমিট দিয়ে দিচ্ছি আর কি, ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখন ওই উনি যদি না ঢুকে, মানে ওখানে গেল না বা কিছুই করলো না, তাহলে কি অটোমেটিক আমারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে? 3 দিন বা 4 দিন পরে অটোমেটিক নিচে আসো। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি আর ওনাকে রিকোয়েস্ট করতেছি না ইয়ে করার জন্য, তাহলে অটোমেটিক হয়ে যাক। নিচে তো নামতেছে না। হ্যাঁ, ওটাই অটোমেটিক হয়ে যাক। ভেরিফাইড দিছে যে প্রপার্টি সেটিং ব্লগারের জিনিসগুলো অটো হয়ে যায়, আর অন্যান্য হোয়াটসঅ্যাপ তো হলে কিন্তু কন্ট্রোল করতে না, এইচটিএমএল ট্যাগটা তো করতে হয়। এইচটিএমএল ট্যাগটা তো দিতে হবে। হ্যাঁ, ট্যাগটা দিতে হয়, বাদ বাকিগুলো তো ঠিকই থাকে। ওনারশিপ ভেরিফিকেশনের মধ্যে জানতো কি আস্তে আস্তে যখন কাজ করছি কাজগুলো ভালোই করছিলাম। এই যে এইচটিএমএল ট্যাগের মধ্যে যান। এটা গেছি, এই যে মেটা ট্যাগ।
কপি দিব? হ্যাঁ, কপি দিয়ে আপনার কপি হেডের মধ্যে দিয়ে আসুন। এই যে হেড, অবশ্যই হেড এর নিচে দিলাম। দেন সেভ দেন। সেভ দিলাম। আচ্ছা ব্লগারের সাথে সাথে মনে হয় আপডেট সাকসেসফুল। হ্যাঁ, এবার এখানে ভেরিফাই দেন। ব্লগারের মনে হয় সাথে সাথে ভেরিফাই করে দেয়। নিজস্ব প্রোডাক্ট তো ভেরিফাই। হ্যাঁ ভেরিফাই দেখেন এখন ভেরিফাই হয়ে গেছে। HTML ট্যাগ সাকসেসফুলি ভেরিফাই। ওকে, এই তো। আর কিছু তো করা লাগতো না এখানে, তাই না? না, আর হচ্ছে আপনারা আজকে আর একটা গিগ তৈরি করবেন। এই গিগটা এসিও ক্লার্কে করবেন নাকি ফাইবারে করবেন? এসিও ক্লার্কেই করেন। সেটা হচ্ছে যে কিছুই না, গিগটার নাম থাকবে এরকম, আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। হ্যাঁ, ওর মধ্যে গিগ সোশ্যাল মিডিয়া প্রোফাইল। মানুষ একটা ফাইবারে করলে ভালো হবে নাকি এসিও ক্লার্কে করবে? মানুষের ক্লাস ও দাদা, মানুষ দা বাড়ি আছেন? যাই হোক, আপাতত প্রোফাইল বলতে কি রকমের প্রোফাইল ভাই? আরে যেসব সোশ্যাল মিডিয়ার প্রোফাইল তৈরি করছো না, এবি প্রোফাইল, তারপর লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, প্রোফাইল না পেজ ভাই? প্রোফাইল বিজনেস প্রোফাইল হইতে পারে, সব মানে প্রোফাইল পেজ সকল কিছু হইতে পারে। এটা একটা এসিও ক্লার্কে ওই কাজ আছে, সমস্যা নেই। এসিও ক্লার্কে দেখলাম অনেকগুলো গিগ আছে এরকম। এরকম একটা গিগ তৈরি করেন। এই গিগগুলোর কাজ কিন্তু খুব ইজিলি পাওয়া যাচ্ছে। ভাই দেখেন ভাই কত ভিউ হচ্ছে, কিন্তু কেউ কোনো অফার দেয় না ভাই। 1934 ভাই, দেখছেন? আর এখন এত ভিউ কেমনে, আমি তো বুঝি না। আমার এখন 100 এলো না ভাই। আমার ভিউ কেমনে ভাই? আমার তো মাত্র কত 300, মাত্র 1900। করেন তো আপনি হচ্ছে করেন তো আরাফাত ভাই, আপনি এমন হতে পারে যে আপনি অফার দিচ্ছে, আপনি টের পাচ্ছেন না। না না, ওরকম তো হয় না। দেখছেন আপনি ইনবক্স আমার 91টা ভিউ মাত্র। তা তো দেখতেছি ভাই। গিগের স্টাইল গুলো কিন্তু অনেক সুন্দর করতেছি, বুঝছেন? ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতেছি, দেখেন, এই জন্যই মনে হয় ভিউ হইতেছে। তানভীর ভাই 91টা ভিউ তো কি হয়েছে? কাজ তো পাই যাইতেছেন। কাজ পাচ্ছি কিন্তু ভিউ হয় না কেন আমি বুঝলাম না। এই আরাফাতের এতগুলো ভিউ। আমি গিগ ঠিক দেখে মনে হয়। শোনেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, এইগুলো একটু মানে প্রাইস আপনার হাই হয়ে গেছে এসইও ক্লার্ক অনুযায়ী। সো আপনি এখানে করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ভাই এখানে আমি অনেক অফার দিছি ভাই। আমি ওয়েবসাইট তৈরি করে দেব, তাদের কভার ফটো, লোগো তৈরি করে দিব পেজের। কিন্তু সেটা তারপর পেজের অন্যান্য সবকিছু তো আছে। ওদের প্রোডাক্টের নোট লিখে দিব, বুঝছেন? প্রোডাক্টের একটা গ্যালারি করে দিব, সবকিছু এখানে লিখছি। এত কিছু করে দিব, সেখানে $10 তো কম। ভাই উপরের টাইটেলটা দিয়ে শুধুমাত্র বোঝা যাচ্ছে তাদের একটা ফেসবুকের বিজনেস পেজ আপনি ক্রিয়েট করে দেবেন আর সেটআপ করে দেবেন, আর কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। একটু ওইভাবে আপনি কি করেন, মানে আপনি ওইভাবে প্রেজেন্টেশনটা করতে হবে। মানে আপনি এরকম লিখতে পারতেন, এরকম টাইটেল দিতে পারতেন যে আই উইল সেট আপ ইউর হোল বিজনেস ইন অনলাইন অনলি $10। সো এইটা কিন্তু এক জিনিস, আর একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন আর সেট আপ করে দিবেন, এটা কিন্তু তারা কথার কথা বলতেছে, বুঝতেছেন? সো ওইভাবে কাজটা করেন, ওইভাবে একটু বুদ্ধি খাটায় তুল্লা তৈরি করেন, একটু বুদ্ধি খাটান। আর আমি বললাম আজকে একটা গিগ তৈরি করেন সবাই মিলে, যে আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইল
তারপরে নিচে দিবেন যে কোথায় কোথায় প্রোফাইল আপনি ক্রিয়েট করে দিতে পারবেন, দিবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, মানে যতগুলো নাম জানেন, ইউটিউব থেকে শুরু করে সব প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। এর সব A to Z যতগুলো সোশ্যাল মিডিয়া ই করেন, সেটা $4 বা $5 বা $3 দিয়ে একটা গিগ তৈরি করেন। এই গিগ আজকালের মধ্যে তৈরি করলে পরে, আজকের মধ্যে যদি তৈরি করেন তাহলে এই সপ্তাহের মধ্যে একটা কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে, কারণ এখন প্রচুর জি ভাই দরকার হচ্ছে অবশ্যই। ওদের প্রোফাইল গুলো। বাইরে প্রাইস কত হওয়া উচিত বললেন? $3 থেকে $5। একটা ফেসবুক শুধু একটার জন্য নাকি সবগুলোর জন্য? এটা হচ্ছে মানে এটা করে দেবে না, ওদেরকে ডিফাইন করে দেবে। $3 হইলে পরে তোমার একটা ফেসবুক আইডি, একটা ফেসবুক পেজ, আর একটা ইনস্টাগ্রাম আইডি, একটা লিঙ্কডইন আইডি খুলে দেবো। এরকম একটু করতে পারেন। বা ওই মোর অপশনে যে আইডেন্টিফাই করে দিব। হ্যাঁ, তারপরে এই যে এক্সট্রা তুমি Pinterest আইডি বা এক্সট্রা লিঙ্কডইনের পেজ, কোম্পানি পেজ খুলতে চাইলে পরে তখন তোমাকে আরো $2 বাড়াতে হবে। সেরকম আস্তে আস্তে করে শুরু করেন এগুলো। হ্যাঁ ভাই একটা প্রোফাইলে $1 তো রাখা যায় তাই না? একটা প্রোফাইলে $1, হ্যাঁ রাখা যায়। ওই হিসেবেই দিই। কবিতা, জি, দাদা আপনি জিজ্ঞাসা করেন তো সবার কি মানে এসিও ক্লাসে গিগ আছে কিনা, যে কয়জন আপনার স্টুডেন্ট আছে এখানে? জি ভাই আছে ভাই। এই যে আস্তে আস্তে কাজ পাচ্ছে, অনেকে নক পাচ্ছে, তো সবার যদি এখানে গিগ করাই এখনো তৈরি না হয়ে থাকে তাহলে আর কি বলা হবে? তাহলে অভিযোগ দোষ দিয়ে লাভ নেই। কারণ প্রত্যেকে নিজের থেকে, আমি বারবার বলতেছি যে এখানে আপনারা গিগ তৈরি করেন, আজও কালো দেখছেন কি কাজ পেয়ে যাবে, তখন এই মনের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা বাড়বে। কিন্তু অনেকে এখনো ও দাদা এই দেখেন 6-7টা গিগ একেবারে মানে স্ক্যান করে রেখে দিছি। একটা অফার প্রত্যেকদিন বুস্ট করো, ফলো করো, সবকিছু করতে হবে। আরাফাত ভাই, আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে এত সহজে ফেড আপ হইলে হবে না, একটু ট্রাই করেন। কেউ হয়তো 2 দিনে পাবেন, আপনি সেই জায়গাতে ম্যাক্সিমাম 2 মাসে পাবেন, কিন্তু তাই বলে ভাইয়া বায়ারদের ফলো করে কিভাবে, কোন জায়গা থেকে একটু দেখাই দিন তো। আপনার রিলেটেড গিগ গুলাতে ঢুকেন। ও তারপর ও দাদা বুস্ট করতে পারে তো সবাই নাকি? হ্যাঁ পারে তো। হ্যাঁ বুস্ট করতে তো পারি। ওটা প্রত্যেকদিন করতে অভিজিৎ হবে। ভাই স্টুডেন্ট এগুলো শিখে গেছে, বুঝছেন, বুস্ট করা। আর ওই যে রিলেটেড ইসে গিয়ে নিচে গিয়ে দেখতে হবে কারা কারা রিভিউ দেয় ওই গিগ গুলোতে। হ্যাঁ, সেই রিভিউ থেকে কিন্তু বাইরের ইউজার নেম পাওয়া যায়, সেখানে ঢুকে তাকে ফলো করা যায়। তারপর সেম রিলেটেড কিছু করা, এগুলো ঢুকলে একটু দেখাই দিন এই যে। আচ্ছা যান, আমি দেখাচ্ছি। আপনি যে আপনার রিলেটেড যেটা গ্রুপ আছে, গিগ আছে, সেরকম গিগের দোকান যে গিগ গুলা প্রচুর অর্ডার হয়েছে। আচ্ছা ভাই, আমি কি আমার গিগের বিড অ্যামাউন্টটা কি মানে বাড়াতে বা কমাতে পারবো? ওই যে 72টা না কয় টাকা বিড অ্যামাউন্টটা বলতে, মানে এই যে যেমন এই যে আরাফাত ভাই যেটা যেখানে আছে ওই যে $5, এই যে এটা অ্যামাউন্টটা $5, এটা কি মশুরা আপু নাকি? আমি কি এটাকে $3 বা $60 করতে পারবো? মশুরা আপু আছেন? এর মধ্যে গিয়ে করতে পারবেন তো। হ্যাঁ আছে। কিন্তু এটা কি আপনার? এই নাম দিচ্ছেন। কিন্তু শিয়াবুল ভাই, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে গিগ সাধারণত তৈরি করার পর এডিট না করাই ভালো। আচ্ছা ভাই, কথাটা 100% সত্য। কারণ হচ্ছে গিগ বারবার এডিট করলে র্যাঙ্কিং এ থাকে না, আর 5 এর তো মারাত্মক সমস্যা, একবার এডিট করলে 15 দিনের জন্য আর কোনো সেই থাকে না, সার্চেই থাকে না। এই শিয়াবুল ভাই এই যে দেখেন আপনার। জি ভাই, এই আপনি গেলেন কই? আপনার গিগের মধ্যে ঢুকলেন আবার ব্যাক করলেন কেন? ওইটা হচ্ছে মশুরাপুর। মশুরাপুর ছিল। আচ্ছা, এই যে এই গিগটাতে ঢুকেন নাই যে 12টা 11টা অর্ডার আসছে 100%, এই গিগটাতে ঢুকেন। এই যে 21টা অর্ডার আসছে, এটা ঢুকবো? ঢুকেন একটু ঢুকেন। হ্যাঁ এখন কই যাবো? নিচে আসেন, একবারে নিচে আসেন, রিভিউজ গুলো দেন। আরে ওদের রিভিউ কই ওদেরকে যে রিভিউ দিছে উপরে
এখানে দেখা যাবে। আরফাত ভাই হচ্ছে মানে ইসের সাথে এইটা পরে আসতেছে কথাগুলা। আল্লাহ নেট চলো কোন কি মানে এই যে আসতেছে এই তো অনেক ভাগ্য আমার। আর একটু উপরে যান, মানে সে ঠিকই যাচ্ছে, আমরা পরে দেখতেছি সবাই। আচ্ছা, আপনি তার প্রোফাইলে ঢুকতে পারেন ওটার জন্য নিচে ওই আর তো নাই কিছুই, আর একটু উপরে যান, আর উপরে নাই কিছু। সেকেন্ডটা, আরে এত না, সেকেন্ডে দেখেন যে রিভিউজ আছে। এই যে রিভিউ, হ্যাঁ 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 পাইছি বেশি। ক্লিক করবো? করেন করেন, আবার বলে ক্লিক করব। নিচে আসেন, এই যে এন্ডা, হ্যাঁ এন্ডা হচ্ছে কাজ দিছে, এগুলো ফলো করবে। আজকে ব্যাপার আরেকটা কাজ করতে হবে, প্রতিদিন একটা একটা করে স্ট্যাটাস আপডেট দিতে হবে। কিভাবে স্ট্যাটাস দিব দাদা? নিজের প্রোফাইলে গিয়ে একদম নিচের দিকে স্ট্যাটাস দেওয়ার মতো ফেসবুকের মতো ই আছে, স্ট্যাটাস প্রত্যেকদিন একটা করে স্ট্যাটাস দিতে হবে। কি কি টাইপের জিনিস লিখবো? স্ট্যাটাসে লিখতে হবে যে আই রিসেন্টলি লাস্ট অমুক অমুক সার্ভিস, সেখানে এই সুবিধা পাবে, এখন কিনলে আমি ছাড় দেবো অমুক অমুক, মানে আজকে এই ধরনের কিছু। অন্য অন্য কয়েকজনের স্ট্যাটাস দেখতে বোঝা যাবে এরা প্রত্যেকদিন করে কি স্ট্যাটাস দেয়, তাতে হয় কি যারা যারা তাকে ফলো করতেছে, যারা তাকে বুকমার্ক করে রাখছে, সবার কাছে একটা নোটিফিকেশন চলে যায় যে এই বাইকটা কোথায় কোথায় যাব, কোন দেই স্ট্যাটাস কোথায় দেয়? নিচের দিকে, নিচের দিকে। এই যে স্টার্ট এ নিউ স্ট্যাটাস। হ্যাঁ 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 রাইট। এখানে প্রত্যেকদিন নিজের সার্ভিস সম্পর্কে কিছু কথা লিখে আপডেট দিলে হবে কি এই গিগে যারা যারা ফলো করতেছে, যারা বুকমার্ক করছে, সবাই একটা নোটিফিকেশন পাবে। তার মানে তাকে জানায় দাও যে আমি এখনো বেঁচে আছি, বুঝছো? এই একটা। ও এটা কতদিন থাকবে ফেসবুকে? তো ধরেন 24 ঘন্টা থাকবে। আচ্ছা ভাই, আমি যাদের ফলো করবো তারা কি কিছু পাবে? হ্যাঁ, যাদের যাদের আমি ফলো করবো বা আমাদের ফলো করবো, আমি ফলো করবো তাদের কাছে যাবে কিনা জানি না, কিন্তু আমাকে যারা ফলো করবে সবার কাছেই যাবে। এবং আরেকটা ব্যাপার আছে, সব সময় থাকবে। হ্যাঁ হ্যাঁ সবসময় থাকবে। আরেকটা ব্যাপার ফেসবুকে হচ্ছে, স্ট্যাটাস দিলে কি ডিলিট হয়ে যায় কখনো? তত লোক আমাকে ফলো করবে, আমি ফলো করলেই তারা আমাকে ফলো করবে, এরকম একটা ব্যাপার আছে। তো এরকম টুকিটাকি কাজ কন্টিনিউ প্রতিদিন করলে কিন্তু কাজের পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। আমি বললাম যে প্রথম $10 আর পরের $1000 সমান। প্রথম কাজ পর যদি $10 কাজ পান, আর ইন ফিউচারে তো আপনারা কেউ না কেউ $1000 কাজ করবেন, এতটুকু শিওর হবেন। সত্যি কথা, আগে $5 অর্ডারের জন্য সারা রাত জেগে থাকতাম, আর এখন ঘুম দিয়ে উঠে অনেক সময় দেখি কত ডলার, কিন্তু কতটা সেই আনন্দটা সেইটা আর আসে না। চিন্তা করে আপনারা কিছু ইমাজিন, বুঝছেন? আমরা ইমাজিন এরকম হবে, প্রথম যারা $2 $5 অর্ডার পাবেন তাদের মনের মধ্যে এরকমই থাকবে, কিন্তু একসময় কাজ করতে করতে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর ওই অনেক বড় কাজে অতটাই লাগবে না, আনন্দ লাগবে না, আজকে যেমন আনন্দ লাগবে একটা নতুন কাজে। আর হচ্ছে আমি সবাইকে আর একটা কথা বলতেছি যে আজকেই এসএ প্লাকে আর একটা গিগ করবেন, ওই যে মানুষের সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করে ফেলার। হ্যাঁ ওটা করতে পারেন, এটা এখানেও করবেন। ইভেন আমরা যখন ফাইবারে যাবো, ফাইবারেও একটা করে দেবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ফাইবারে দেখলাম ভালো সেল হচ্ছে এইগুলার ভালো। আমি তো এটা আগেই বলছি দাদা, যে এখান থেকে এটা শুরু করে তারপর এই যে গুলো এখানে করবো, ঠিক সেম গুলো ফাইবারে করবো। তো ফাইবারের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে করতে হবে। তারপরে দেখলাম ভালো পরিমাণ ডিমান্ড। হ্যাঁ প্রচুর ডিমান্ড আমি দেখেছি। কারণ হচ্ছে দাদা, আমরা যেটা মনে করি যে একটা গিগ, একটা যে মানে একটা ফেসবুক পেজ খোলা, একটা গ্রুপ খোলা বা কারো একটা অ্যাকাউন্ট খোলা খুব ঝামেলার কাজ না, অনেক সহজ। কিন্তু যারা বায়ার তাদের কাছে এইগুলোই ঝামেলার কাজ, তাদের এত টাইম নেই বসে বসে এগুলো করবে, তখন তারা আমাদের দিয়ে কাজগুলো করে নেয়। অ্যামাউন্টটাও তো অনেক ভালো দেয়। আপনার দাদা, আপনারা বলছিলাম না যে লাস্ট টাইমে যে আমার $800 কাজটা ছিল শুধু প্রোফাইল ক্রিয়েশনের কাজ ছিল। কয়টা প্রোফাইল তৈরি করে দিয়েছিলেন ভাই? 20টা সাইট দিছিল, প্রত্যেকটা সাইটে 80টা করে প্রোফাইল, বিভিন্ন সাইটে, মানে বিভিন্ন সাইটে 80টা করে অ্যাকাউন্ট করতে হবে। 20টা সাইট 80টা করে অ্যাকাউন্ট। আপনি কিভাবে বাইচে আছেন এখন, কিভাবে? ওরে খোদা, চিন্তা করে টাকা ইনকাম কি অ্যামাউন্টটা দেখেন ভাই, সেরকম অ্যামাউন্ট দেবে না। টিপস দিছিল না $800 দিছে।
না ওই ওই ওটার পরেই, হ্যাঁ, $170 আর একটা $130, দুটো কাজ আছে ওই কাজটার পরপরই। মানুষ আপনি কি ঘুমান লাইফটা ভালো আছে, ঘুমাবো না কেন? সেই সময় নাই, এখন ঘুমাই, আগে ঘুমাইতাম না। এত টাকা পয়সা নিয়ে ঘুমান কি হবে মানুষটা? পটায় না, নিজেও পারবে এক সময়, যেভাবে বলি এভাবে করতে থাকবো। আমার তো ঘুম আসবে না বুঝছেন। আর ওই যে কি আমাদের এটা তানভীর ভাই, উনি তো কাজ পাচ্ছে অল্প স্বল্প, তার কাছ থেকে সাজেশন নিও কি করে না করে। জি দাদা, শুরু করেন। সবচেয়ে বড় কথা, আমার জানা মতে এখানে কয়জন শুরু করছে? সত্যি কথা বলবেন তো যে কয়জন শুরু এইটাই করছে? আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে সত্যি কথা বলতে পারতো সবাই শুরু করছে কিনা। ভাই আমি আমার জানা মতে এখানে একটা করে লিংক দিচ্ছিলাম। জি ভাই, গিগ ঠিক আপনাদের দিতে যে একটা স্ট্যাটাস দিচ্ছি ভাই। বলেন। কতটি গিফট করেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা গিফট করেছে। শুনুন, আমি আপনাদেরকে অনেকগুলো gift করেছে। আর একটা কথা বলি। আর আপনার গিগের, আরাফাত ভাইয়ের গিগের যে সমস্যাটা, এসইও ক্লার্কে এত প্রাইস, যেমন ফেসবুক বিজনেস পেজ, যে কেবল বললাম যেটা, যে আপনি এখানে লিখছেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ $10, এটা কখনোই সেল হবে না, কারণ এসইও ক্লার্কের লোকজন একটু কম টাকা দিয়ে আপনার, হ্যাঁ ভেতরে বেশি সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনার টাইটেল দেখে কি মনে হচ্ছে যে শুধুমাত্র একটা বিজনেস পেজ আপনি বানায় দেবেন, তার জন্য $10, এটা কখনো না, কখনোই সেল হবে না। হ্যাঁ, তো আপনি কিন্তু ভেতরে সার্ভিস দেবেন। হ্যাঁ, ফাইবারে এসইও ক্লার্কটা হচ্ছে কাজ বেশি, প্রথমে কাজ বেশি কিন্তু টাকা একটু কম, কিন্তু কাজ ফাইবারে কাজ পাইতে আবার, এই যে তানভীর ভাই যে ধরেন 3টা কাজ পাইছে, এই কাজটা ফাইবারে পাইতে তার আরো অনেকদিন সময় লাগতো, এত ইজিলি পাইতো না। হ্যাঁ, তারপর তানভীর ভাই কম টাকায় হলো, ওই যে $3, $5 যেটাই করুক না কেন, ওই গিফট হয়তো, ওই যে একটা বড় কাজও আসছে, এরকম করতে করতে বড় কাজ চলে আসে। আর যখন প্রোফাইলটা ভারী হয় তখন সবকিছু সার্ভিসের দাম বাড়ায় দিলেও সমস্যা হয় না, ঠিক আছে? প্রাথমিকভাবে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। জি ভাই, আমি দেখলাম যে প্রথমে একটা অর্ডার পাওয়ার পর ওই গিগটা র্যাঙ্কিং এ চলে যায়, তখন ওরা এমনিতে আস্তে আস্তে আসতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, যে আমরা প্রথমে কাজ নেই, তারপর আস্তে আস্তে দেখা যাবে কি দাম বাড়ায় দিলেও সমস্যা হবে না। আচ্ছা যাই হোক। আর আরাফাত ভাই, এই ধরনের এইটা ফেসবুক পেজ, শুধু পেজ ক্রিয়েট আর সেট আপ হলে পরে আপনি $3, $4, $5 রাখতে পারেন। হ্যাঁ, এর বেশি না, $10 রাখলে পরে কেউ ফেসবুক পেজ হবে না। আমি তো বললাম যে গিগ গুলো ওইভাবেই তৈরি করবেন, যে যেমন ধরেন ওই যে কথা শুনলে প্রায় ভাববেন যে এসইও ক্লার্কে ওইটাই, যে যে আই উইল ট্রান্সফার ইউর হোল বিজনেস ইন অনলাইন। তো এই কথাটা মানে কিন্তু আসলে কিছুই না, যে টোটাল বিজনেসটা আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে দিলেন, আর কিছুই না, যে অনলাইনে দিয়ে দিলেন, কিন্তু সেই কথাটা কিন্তু অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করলেন। এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু অনেক বড় জিনিস। আমি বলছিলাম হয়তো বা আপনাদের, দেখেন এই ডিজিটাল মার্কেটিং শুরুর দিকে, যে আপনারা কিছুই পারেন না, যতটুকু পারেন ধরেন শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এটাও যদি আপনি বহির্বিশ্বের কাছে ভালোভাবে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রেও আপনার আর্নিং এর সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আপনার সবচেয়ে বড় আপনার রিপ্রেজেন্টেশন দক্ষতা, যে আপনি আসলে কিছু যে পারেন সেটা মানুষকে দেখাইতে হবে, তাছাড়া কিন্তু আপনাকে শুধু শুধু কাজ দেবে না। ওই এসইও ক্লার্কে একটা গিগ আমি যেরকম দেখাইছি সেরকম গিগ খুলে বসে থাকবেন, ওই 6 মাস পরে কাজ পাবেন, এইটা আসলে বেনিফিটেড না, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো একটার পর একটা গিগ তৈরি করতেই থাকেন। এসইও ক্লার্কে, যেহেতু আমি এসইও ক্লার্কে কাজ করার অভিজ্ঞতা নাই, তো গিগের লিমিটেশন সম্পর্কেও জানি না, তো মানুষরা যেহেতু বললো যে অনেক গিগ তৈরি করা যায়, তো অবশ্যই অনেক গিগ তৈরি করা যায়। সুতরাং আপনারাও গিগ তৈরি করতে থাকেন। আর এর মধ্যে তো এই যে দেখেন, আজকে হয়তো শিয়াবুল ভাইয়ের একজন নক দিচ্ছে, কাল হয়তো আরেকজনকে আরেকটা নক দিবে। তো এই যে কাজ কিন্তু কিছুই না, আপনাদের নিজেদের প্রয়োজনে নিজেরাই অনেক সময় অনেক কাজ দেখবেন যে করে ফেলছেন। তো গিগ তৈরি করেন, কাজ পান আগে, এটাই সবচেয়ে বড় কথা। আর তানভীর ভাই যে হোয়াটসঅ্যাপের কথা বলছেন, এটা কি ওই এসইও ক্লার্কে এসএমএস এই হোয়াটসঅ্যাপের নাম্বার নিছেন নাকি?
আসলে এটা আমার কাছে ওই যে বায়ার ছিল ওই চাইছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, তো আমি একটা ওয়ার্ড ফাইলে করে দিয়ে দিয়েছিলাম। আমি জানতে অবশ্যই এটা দেওয়া ঠিক না, পরে মানুষটা বললো, কিন্তু আমি তো জানতাম না, তো দিয়ে দিয়েছিলাম। পরে হচ্ছে উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে। কোনো কোনো মার্কেট প্লেসেই মানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা, মানে শেয়ার কেউ, মানে এটাকে কোনো মার্কেট প্লেসেই ভালো নজরে দেখে না যে আপনি আমি দিয়ে ফেলাইছি, এখন কোনো ঝামেলা হইতে পারে নাকি সামনে? ট্র্যাক করে দেখলে তো বড় সমস্যা হবে। ওই ভাই কিন্তু আমাকে অর্ডার করছে, ইসিগুলোকে অর্ডার করছে। এখন ওইটা কি ডিলিট করার কোনো অপশন আছে ইনফরমেশনটা? এটা আমি জানি না। ঢুকে দেখেন ওই মেসেজটা বা ওয়ার্ড ফাইলটা ডিলিট করার কোনো অপশন আছে কিনা। কোনো মার্কেট প্লেসে, আমি আবার বললাম, কোনো মার্কেট প্লেসে আপনার পার্সোনাল ইনফরমেশন বা বাইরের পার্সোনাল ইনফরমেশন দিবেন না। অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে সব মার্কেট প্লেসেরই কিছু না কিছু রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? ডিল করে দেয় না মনে হয়। এই মানুষ দা, আপনি বারবার আছে আসতেছেন না, যাচ্ছেন কেন? নেটওয়ার্কের সমস্যা? আমার পিসি মানে হঠাৎ করে শব্দ হয়ে রিস্টার্ট নিয়ে নিত। এই যে বলতেছিলাম কি, যে ওনারা যে কোনো মার্কেট প্লেসে আসলে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না, অ্যাকাউন্ট ব্লক করে দিতে। হ্যাঁ, এটা করা যাবে না। আমি তানভীর ভাইরে বলছিলাম যে কেউ যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট চায় যে পার্সোনাল ইটি, প্রথমত অ্যাভয়েড করতে হবে, এবং একটু প্রভাব হলে অনেক মানে যদি কারো একান্ত প্রয়োজন পড়ে একটু চালাকি করতে হবে, কারণ এটা সরাসরি করা যাবে না। ফাইবার তো একদম রেস্ট্রিক্টেড, মানে মানি লেখা যায় না ফাইবার মেসেজে, তারপরে @@ মেসেজে দেওয়া যায় না, তার আগেই ওরা মানে সতর্ক করে। তো এই জিনিসগুলো ধরা পড়লে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এবং কোনো এটা ফেরতও দেবে না। তো এই বিষয়টা পার্সোনালি বা পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার বা কোনো বায়ার যদি চায়ও তাকেও দেওয়া যাবে না এটা, ঠিক আছে? কারণ এই মার্কেট প্লেস গুলোর মধ্যেই কিন্তু আলোচনার সমস্ত ব্যবস্থা আছে, এই জন্য কোনো বাইরের প্রয়োজন পড়ে না যে বাইরে আলোচনা করতে হবে। কিন্তু তারপরে অনেক ওয়ে আছে, সেগুলো পরবর্তীতে যখন আপনারা দাঁড়ায় যাবেন তখন এই যে আউটসাইডের বাইরে গুলো ধরার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, তখন সেইগুলো করবেন। প্রথম এই রিস্ক না নেওয়া ভালো। আমি তো একটা করে ফেলাইছি, এটা কি ঝামেলার কোনো সম্ভাবনা আছে এখন? না, ওটা বাদ দেন, ওটা তো ভিতরে দিয়ে দিছিলেন। তবে এটা করবেন না ভবিষ্যতে, যতক্ষণ না নিজে সেইভাবে না দাঁড়ান। আর করবো না, আমি তো তখন জানতাম না, এই জন্য করে ফেলাইছি। নেক্সট করবো। যাই হোক, আজকে আমি পড়াচ্ছি না। আমার মানে মাথার ভেতর কেমন করতেছে আমি নিজেও বুঝতেছি না। অলরেডি আমি 26-27 ঘন্টা না ঘুমায় আছি, তো আরো কিছুক্ষণ থাকতে হবে। আবার আপনাদের ক্লাস শেষ করে যাইতে হবে হসপিটালে আজকে রাত্রে। আরো গরম পড়ছে, একটু স্যালাইন ট্যালাইন খান, আর হচ্ছে এইভাবে না ঘুমায় থাকতে আপনি খারাপ অবস্থা করবেন। আজকে না হয় শেষ করে দেন, আমরা একটা গিগ ঠিক তৈরি করি। সমস্যা হচ্ছে মানে আম্মু হচ্ছে দাদির কাছে থাকে এখন, তো কোভিড-19 ভেতর ল্যাব এইডের মধ্যে ওইখানে হচ্ছে কেবিন আবার 2 জনের বেশি থাকতে দেয় আমাকে। ওই যে এখন আম্মু তো হুট করে রাত্রে 12টা-1টার সময় ধরেন একটা ওষুধের দরকার হলো, সো তার তো এখন বাইরে যাওয়া আনা সম্ভব না। এর জন্য আমাকে ওই কেবিনের বাইরে করিডোরে বসে থাকতে হয়। করিডোরে বসে সারা রাত জেগে বসে থাকতে হয়। এখন চিন্তা করেন, এখন ঘুমানোর অপশন নেই। দাদা তাহলে আপনি আজকে কি করেন, লিভ নেন, হ্যাঁ? মনে হয় আপনি 1 ঘন্টা বিশ্রাম নিতে পারবেন না? পরে যখন ওই ব্যাচ আসবে না তাদের সাথে কথাবার্তা বলে লিভ নিন। আগে নিজে সুস্থ থাকুন, তারপর তো আমাকে শুরু হবে। আর হচ্ছে অনেকে হয়তো মেসেজ দেন, আমি আসলে ওইভাবে রেসপন্স সঠিক টাইমে করতে পারতেছি না। বুঝতে পারতেছেন, খুব প্যারের উপর আসছে। না, আমরা যারা আছি এরা কিছু মনে করবে না, কারণ এখন আমরা হচ্ছে নিজের একটা ফ্যামিলি, আর আপনি তো একটা ফ্যামিলির লোক আমাদের, বুঝছেন? টেনশন করেন না। আর এখানে সবাই তো আমরা। মানে সমস্যাটা হচ্ছে মানে রাত্রেবেলা যদি করিডোরে না থেকে যদি কেবিনে থাকার ব্যবস্থা থাকতো
তাও ধরেন ঘুমাইতে পারতাম, কিন্তু এখানে আবার 2 জন থাকতে দেয় না। হসপিটালে যে কি সব নিয়ম রে ভাই। জি অনেক প্যারা ভাই, আমিও ওই পার করছি একবার। যাই হোক, তাহলে আপনারা ভালো থাকেন, আমি আজকের মতো ক্লাস ইন করে দেবো। ঠিক আছে। আচ্ছা ভাই রেস্ট নেন আপনি। আর হচ্ছে যে ভাই বিবেক ভাই, বলো। আপনি যখন ফ্রি হবেন, একেবারে যখন ফ্রি হবেন, তখন আপনার সাথে একটু আলাপ করবো এই বিষয়টা নিয়ে, যেটা কালকে আমি নক দিয়েছিলাম। একটা কোশ্চেন করবো, চলে হ্যাঁ, যাচ্ছে। sure. না করেন। এডু ব্যাকলিংক যেটা বলছিলেন ভাই, আপনাদের দেখলাম যে কমেন্ট করে যে ব্যাকলিংকটা তৈরি করার কথা বললেন, ওখানে হচ্ছে লগ ইন করা লাগছে না, মানে আপনি সরাসরি কমেন্ট করতে পারছেন, কিন্তু আমি যখন ঢুকলাম দেখলাম যে কমেন্ট করা লাগবে, কমেন্ট করার জন্য লগ ইন করা লাগবে। সেক্ষেত্রে কোনো হ্যাঁ, এই ক্ষেত্রে এখন লগ ইন করতে আমি যে ওয়েবসাইটে দেখছিলাম ওইটাতে সরাসরি কমেন্ট করা গেছে, কিন্তু আপনার হয়তো লগ ইন করতে হতে পারে, কিন্তু যেসবের লগ ইন করতে হবে সেগুলোতে লগ ইন করতেই হবে আপনাকে। লগ ইন ছাড়া আপনি কমেন্ট করতে পারবেন না। সো একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি হয়তো আপনাদের বলছিলাম যে এইরকম ব্যাকলিংকের কাজ, লিঙ্ক বিল্ডিং এর কাজ করলে আপনারা এক্সেল ফাইল মেনটেন করবেন, কোথায় কোন জিমেইল দিয়ে লগ ইন করলেন, তার পাসওয়ার্ড কি, এটা এক্সেল ফাইলে রেখে রাখবেন। সো ইন ফিউচারে ওই এডু সাইট জানেন, আর একটা ক্লায়েন্টের যখন কাজ করতে যাবেন, ওই সেম এডু সাইটে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট অলরেডি করাই আছে। সো সেখানে কিন্তু আপনারা ওইখানে করে দেবেন। আর সবসময় একটা কাজ করবেন যে ক্রোম ইউজ করবেন, ক্রোমের ব্রাউজারে মানে এই সব ক্ষেত্রে সব পাসওয়ার্ড গুলো সেভ করে রাখবেন, যাতে বারবার ওই আইডি পাসওয়ার্ড দেখে দেখে আপনাকে লগ ইন করতে না হয়। সো ওইটাকে আপনার জিমেইল দিয়ে লগ ইন রেখে সিঙ্ক করে রাখবেন। পৃথিবীর যে কোনো ব্রাউজারে গিয়ে বসে আপনার আইডিটাকে মানে ক্রোমে অ্যাড করলে কিন্তু সব ইগুলো চলে আসবে আপনাদের। জি তো একটু নিজেরাও আসলে কাজ করতে করতে এরকম অনেক শর্টকাট বা নিজেদের কাজের সুবিধার্থে কোন কাজ কোথায় কিভাবে করলে কি হয় এগুলা নিজেরাই বুঝবেন। তো আপাতত যতটুকুই শেখানো হয়েছে এতটুকু দিয়েই শুরু করেন, এতটুকু দিয়ে যদি কাজ করতে পারেন এতটুকু দিয়েই ভালো কাজ করতে পারবেন। সামনে তো সামনে আরো শিখবো, আমাদের শেখার তো এখনো শেষ হয়নি। তো এই করেন। আমি একজনেরও দেখলাম না যে অন্য কোনো যে লিড জেনারেশন, এই যে এসইও ক্লার্কের লিড জেনারেশনের কাজ তো পারেন, ওয়েব স্ক্র্যাপিং এর কাজ তো পারেন। সো এই কাজগুলো নিয়েও গিগ খুলেন না, গিগ খোলার তো কোনো লিমিটেশন নেই, খুলতে থাকেন। কখন কোন গিগ আপনার সেল হয় আপনি নিজেও জানতেছেন না। আপনি যত রকম কাজ জানেন সব রকম কাজের গিগ তৈরি করে রাখেন, সমস্যা কি? যাই হোক, তাহলে ভালো থাকেন। আর সবাই আমার দাদের জন্য একটু আচ্ছা ভাইয়া, তারপরে সুস্থ হয়ে যায়, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে। কেবল ভাই, মানুষ ভাই, হ্যাঁ ভাই এই যে ফলোর ব্যাপারে জানতে চাইছিলাম, মানে আমার বাসার অনেক ব্যস্ত, আশেপাশে শব্দের ঠেলে কথা বলা যায়। মানুষ মানুষ মেলা হচ্ছে নাকি? বুঝছেন, বাসায় অনেক গেস্ট। বলেন দেখি বুঝেন কিনা। ভাই ওই যে বলতেছিলাম কি আর কি, যে ফলোর ব্যাপারটা আর কি, এখন কোনো লিমিটেশন আছে যে আজকে একদিনে এতজনের বেশি ফলো দেওয়া যাবে না, এরকম কোনো? না, একটু লিমিটেশন তো থাকেই। আর ফেসবুক তো আগের থেকে একটু কঠিন হয়ে গেছে, তো এই জন্য অল্প অল্প করে মানে বাড়ানো উচিত। যেমন আজকে 5টা দিলেন, কালকে 5টা, আর কয়েকটা অ্যাকাউন্ট থাকলে সব অ্যাকাউন্ট থেকে যদি 5-5টা দেওয়া যায় তাহলে দিনে 25টা গ্রুপে জয়েন হবে, ঠিক আছে? আবার কাজ করতে করতে কত গ্রুপ থেকে ব্যান করবে, কত গ্রুপ থেকে বের করে দেবে, তো এই সবের জন্য প্রস্তুতি থাকতে হবে, বুঝছেন? আর কাজটা আসলে একটু ঝামেলার কাজ, এটা ঠিক। তবে প্রথম প্রথম ইনকাম করার জন্য এই ঝামেলার কাজটা নিয়ে শুরু করতে হবে। এরপর ডেডিকেটেড কাজগুলো, যেমন এই যে লিড জেনারেশন, তারপর ইমেইল মার্কেটিং, তারপর ইমেইল কালেকশন, তারপরে যে ডাটা স্ক্র্যাপিং,
তারপর এই যে আমরা যে এই এডু ব্যাকলিং, তারপর আছে গপ ব্যাকলিং, তারপর আছে এমনি বুকমার্ক ব্যাকলিং যেটা, তারপর আছে এই যে আমরা ইমেজ ব্যাকলিং, ভিডিও ব্যাকলিং, অনেক ধরনের সার্ভিস কিন্তু তৈরি করা যায়। আর ম্যাক্সিমাম সত্যি কথা বলতে এই কাজগুলো কিন্তু করে আমি এই পর্যন্ত আসছি, অতএব এই কাজগুলোর ছোট করার কোনো নাই, ঠিক আছে? ওটা তো অবশ্যই না ভাই। ভিডিও ব্যাকলিং, ইমেজ ব্যাকলিং এগুলো কি ভাই? সাপোজ আমি ইউটিউবে একটা ভিডিও দিলাম না, দিয়ে ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিংক দিলাম, তাহলে ওই ওয়েবসাইটের একটা ব্যাকলিং তৈরি হলো। আচ্ছা, ইউটিউবে ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে লিংক দিব নাকি? ইউটিউব ভিডিও দেওয়ার পরে নিচে ডেসক্রিপশন দিতে হয়, কিওয়ার্ড দিতে হয় না? তো ডেসক্রিপশনের মধ্যে আমি যদি লিখে দিই প্লিজ ভিজিট মাই সাইট বা ভিজিট দ্য সাইট বা একটা দিই, এটা একটা ব্যাকলিং না? এটা তো ব্যাকলিং, কিন্তু এটা আমরা কিভাবে করব? এখন ওই ভিডিওটা ইউটিউবে হলো, এখন ওই ভিডিওটার মধ্যে মনে করো আমি ইসে দিলাম, ভিমোতে দিলাম, ফ্লিকারে দিলাম, পিন্টারেস্টে দিলাম, মানে যেসব জায়গায় ভিডিও মানে সাপোর্ট করে না সেই সব জায়গা দিলাম, দিয়ে আমি আমার ওয়েবসাইটের ব্যাকলিং মানে ওয়েবসাইটের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম যেখানে যেখানে সাপোর্ট করে। তো এটা ভিডিও ব্যাকলিং হয়ে গেল না? মানে ওয়েবসাইটের ব্যাকলিং ভিডিও পারপাস হয়ে গেল। আচ্ছা, আমি ভিডিও আপলোড দিয়ে সেখানে মানে ওই বিস্তারিত জায়গায় ওখানে লিখে দিব, হচ্ছে লিংকটা দিয়ে দিব, ওখানে লিংকটা ডেসক্রিপশন সহ দিয়ে দিতে হবে। আর এই ভিডিওটা কি আমার বায়ারে দিয়ে দিবে, ক্লায়েন্টে দিয়ে দিবে? হ্যাঁ, ভিডিওটা বাইরে দিয়ে দিবে। ভিডিও সাবমিশনের কাজ ভাই। হ্যাঁ, তো ভিডিও সাবমিশনের কাজ, তারপর ইমেজ আছে, ইমেজ দিয়ে এটা করা যায়, ঠিক আছে? তো এই কাজগুলো মানে খুব ইজি কাজগুলো, কিন্তু খুব কঠিন না। ইমেজ দিয়ে ইমেজের উপরে লিখে দিব, ওই লিংক দিয়ে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ওই আমরা যে সাবমিট গুলো করবো, সাবমিশন থেকে ফেসবুকের যেমন লিংক নেওয়া যায় সাবমিশন লিংক, এমনি বিভিন্ন সাইটে সাবমিট করার পরে লিংক তৈরি হয়, সেই লিঙ্কগুলো নিয়ে আমরা প্রুফ হিসেবে বাইরে দিয়ে দেবো যে ভাই এই যে আপনার ভিডিও, এই যে আপনার আমি এই সাইটে আমি সাবমিট করছি, এই আপনার লিস্ট। আর তুমি যখন ওই যে ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো এখন এই মুহূর্তে যে ভিডিও সাবমিশন সাইট, অনেক সাইট আসবে, তো সেখান থেকে সবগুলো চেক করে করে ওয়ার্কিং সাইট গুলো বের করতে হবে যে আসলে যেগুলো কাজ করে, কারণ অনেক ভুয়ো সাইটও থাকে। তারপরে ইমেজ সাবমিশন সাইট, এরকম দিলে এগুলো চলে আসবে। অর্থাৎ রিসোর্সের জন্য কারো হাত ধরা লাগবে না, দেখা যায় কি একটু রিসার্চ করলে এগুলো পেয়ে যাওয়া মানে পাওয়া যায় অনলাইন থেকে। তো সার্ভিস ইচ্ছা করলে এরকম বাড়ানো যেতে পারে, এবং এগুলো প্রচুর ডিমান্ড আছে, ঠিক আছে? তো যাদের সত্যিকার অর্থে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা এগুলো নিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরশুদিন আমি টিকটক প্রমোশনের যে কথা বললাম না, তখন আমি একটা বানাইছিলাম, কিক বানাইছিলাম ভাই, 2বার সাসপেন্ড করে। তাহলে কি সমস্যা ছিল সেটা বের করতে হবে, বের করে সেটা আবার পরে যাতে না হয়। ইমেজ কপিরাইট বলতেছে তো। হ্যাঁ, তাহলে আমাদের সমস্যা অবশ্যই আছে। তা এখন আমাদের ক্যানভা আছে, আমরা নিজেরাও গ্রাফিক ডিজাইনের ছোটখাটো কাজ পারি, তাহলে এমন ইমেজ তৈরি করতে হবে যে ইমেজটা কপিরাইট নেবে না। আর ফাইবার বানাইলাম আলাদা আলাদা, মানে ক্যানভা দিয়ে বানাইছিলাম আমি, তারপরও ভাই দুইবারই একই ওই তাহলে সমস্যা হয়েছে কি, দেখতে নারী চলন বাক, ওই একবার খারাপ চোখে দেখছে তো এরপরে না দেখেই সাসপেন্ড করে, ঠিক আছে? এইসব ক্ষেত্রে দেখা যায় নতুন অ্যাকাউন্ট তৈরি করাই ভালো, যদি এই ধরনের সমস্যা হয়। ভাই এই সমস্যাটা হইলে আপনি সাপোর্টে মেসেজ দেন, ঠিক করে দেবো। আমার ওই যে মানুষটা হইলো না, আমার তো 3বার ডিলিট করে দিয়েছে, আমার তো মাথা ভাই আর ঠিক ছিল না, পরে সাপোর্টে মেসেজ দিচ্ছি, পুরা ভাই তখন অ্যাপ্রুভ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা ভালো একটা কথা। আমি তো প্রথম তো সাপোর্টে দিয়ে দেখেন। আচ্ছা, সাপোর্টে মেসেজ দেওয়ার পরে কি আবার গিগটা দিছিলেন, তারপরে অ্যাপ্রুভ করছিল না অটো? মানে ওরা সাপোর্ট থেকে একজন অ্যাসিস্ট্যান্ট দেয়, আবার চাইছিল যে আমার গিগের হেডলাইনটা কি, তো হেডলাইনটা দিছি, ভাই সাপোর্ট আর গিগ দেয়া লাগে নাই। আচ্ছা, তাহলে এই যেটা বললো, হ্যাঁ এটা করে দেখেন, আশা করি যে ঠিক হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে এই যে অভিজ্ঞতা শেয়ার, হ্যাঁ আমি কাজ করে যে সমস্যাগুলো ফেল করছি সেটা আপনাদের বলবো, আপনাদের যদি এরকম কারো অভিজ্ঞতা থাকে সেটা শেয়ার করলে এই যে একটা সমাধান বেড়ে গেল। এই জন্য কোনো বিষয়ে আলোচনা করলে সমাধান চলে আসবে, ঠিক আছে? ভাই আর কি আমার 2বার আর কি গিগ ডিলিট হয়ে গেছিল আর কি, মানে ওই টাইটেল মেবি একটু খারাপ ছিল আর কি, ইমেল করছিল, কোনো সমস্যা হবে নাকি আবার? না, এখন যদি অ্যাক্টিভ থাকে সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে ভবিষ্যতে কোনো আর্নিং টার্নিং না দেয়। আর গিগে কখনো মানে যে লোভ দেখানো যাবে না যে আমি ইউটিউবের ভিউ বাড়াই দেবো, ইনস্টাগ্রামের লাইক বাড়াই দেবো, ফেসবুক পোস্টে লাইক বাড়াই দেবো, তারপর হচ্ছে এইটা কিনলে এতখানি লাভ হবে, এই ধরনের মানে প্রলোভনপূর্ণ কোনো গিগ টাইটেল করা যাবে না, প্রলোভন দেওয়া যাবে না, ঠিক আছে? কিছু নিয়ম আমি আর কি গিগে অনলি আর ফর ইউজ করছিলাম, যার জন্য ইউটিউবের জন্য আর কি গিগটা করে দিছিল। হয়তো এই ধরনের মানে কিছু জিনিস যেটা আমরাও বুঝি যে মানে প্রলোভন জাতীয় কিছু, বা তারপর আরেকটা আছে হেলথ বিষয়ে
কিছু কিছু বিষয়ের রেস্ট্রিকশন আছে, এগুলো মোটামুটি খেয়াল করে করলে দেখা যায় কি ঠিক থাকবে সবকিছু। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমাদের একটা আর্নিং এর জায়গা, এটা কোনো হেলাফেলার জায়গা না। এই প্রথম দিক দিয়ে একটু সিরিয়াসনেস নিলে তাহলে দেখা যায় কি এগুলো ঠিক থাকবে। আর অনেকে তো মনে করে আমরা প্র্যাকটিসের জন্য ঢুকবো, অনেকে ভাবে কি যে দূর একটা ঢুকে দেখলাম কিছু কাজ পাইনি, কি তার মানে সে সিরিয়াস না, তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই জন্য বলছি আমরা প্রথম দিক দিয়ে আমরা জেনারেশনে কাজ করবো এবং প্রথম দিক দিয়ে সিরিয়াসলি কাজ করবো। কারণ একটা এই যে পড়াশোনা করে বেরোবেন, আপনারা বেরোয় একটা বেসরকারি চাকরি যদি করেন, কয় টাকা বেতন দেবে আপনাদের? 40,000 50,000। কিন্তু এখন থেকে যদি এখান থেকে আপনি কাজ শুরু করেন, ওই সময় গিয়া যে মুহূর্তে আপনার চাকরি করার কথা, ওই সময় গিয়ে আপনার বেতন হবে 1 লাখের উপরে সাপোজ। তো এটাকে হেলাফেলা করার জায়গা না, ঠিক আছে? এটাকে সিরিয়াসলি নিতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে। প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন নতুন নতুন বিষয় নিজের জ্ঞান অর্জন করতে হবে, ইউটিউব থেকে হোক, ওয়েবসাইট থেকে হোক, কারো হাত পাও ধরে হোক, কারণ এটা আমার একটা আর্নিং এর জায়গা, ভবিষ্যতের জায়গা। অতএব এর জন্য কারো কাছে ছোট হইলেও মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কারো কিছুকে নিতে হলে তার কাছে ছোট হইলেও মানে এটা মাথায় রাখা যাবে না, ঠিক আছে? কারণ এই বলে না যে সাধন সিদ্ধ করার জন্য কত সাধুর দ্বারে যে মানে মাথা নত করা লাগে, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এত কিছু তো আর আপনাদের করা লাগতেছে না। আমি আপনাদের মোটামুটি যেটুকু পারি বুঝি সেটুকু বলতেছি। একটা ক্লাস করতেছেন তাও সরকারি ভাবে ফ্রি, এরকম সুযোগ তো অনেকে পায়ও নেই। তো এই সুযোগটাকে হারানোর দরকার নেই, যেভাবে আপনারা পারেন। আর আমি একটা ভালো কথা বলি, এসিও ক্লাবটাকে হেলাফেলার জায়গা না, আপনারা যথেষ্ট কাজ করেন এবং দেখবেন কি এখান থেকে একটা ভালো মতো একটা আর্নিং আসবে। এরপরে আপনারা ফাইবারে, তারপরে এই যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার আস্তে আস্তে করে বড় দিকে যাবেন, ঠিক আছে? কারণ এসিও ক্লাবটা তো অনেকে জানতো না, আমি কিন্তু এটা প্রপোজ করছি আপনাদের সামনে যাতে আপনাদের সহজে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা এইখানে এসএল ক্লাবকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট নিয়ে সার্চ দিয়েছিলাম, কিন্তু সবগুলোই আসতেছে যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল কি। আচ্ছা, সোশ্যাল প্রমোশন বা সোশ্যাল ফেসবুক প্রমোশন এই টাইপের দিলে মনে হয় আসবে ওই ডিলেটে ফেসবুক। তাহলে এগুলো যে প্রোফাইল ব্যাকলিংকস তৈরি করার কথা বলছে, এগুলো আসলে কি বুঝাতে চাই? আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংকটা হচ্ছে মনে করেন অ্যাবাউট ডট একটা আছে যেখানে হচ্ছে নিজের সম্পর্কে বা গ্রাভিটি, মানে নিজের সম্পর্কে প্রোফাইল করা যায়। তো তো সেখানে নিজের সম্পর্কে অ্যাবাউট আছে, নিজের সম্পর্কে কিছু লেখা, ওয়েবসাইট লিংক যদি ব্যক্তিগত থাকে সেখানে লিংক দিতে হয়। তো এই কাজটা যখন বাইরের জন্য করব সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, অর্থাৎ প্রোফাইল তৈরির মাধ্যমে যেখানে ব্যাকলিংক তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা তামিম ভাই আছেন? তাহলে এখানে ফেসবুক প্রমোশন এগুলো সার্চ দেব। আপনি সাপোর্টে কি হেল্প ডেস্কে ইয়ে করছিলেন না মেল পাঠাইছিলেন ওদের? আমি ওদের মেল পাঠাইছিলাম। আচ্ছা ভাই, আচ্ছা মেইলটা হচ্ছে কি এটা কিসের, এসইও ক্লার্ক নাকি ফাইবার? এসইও ক্লার্ক। আচ্ছা, এসইও ক্লার্ক ওদের ওই যে ইসের জায়গায় আছে, নিচের দিকে গিয়ে ওদের কাস্টমার সার্ভিস মানে ই করার জন্য, যেটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য একটা জায়গায় আছে, ওখান থেকেই সরাসরি ই করা যায়, মেসেজ করা যায় এবং ওরা উত্তর দেয়, ঠিক আছে? যখন প্রথম একটা ঝামেলায় পড়ছিল তখন কিন্তু ওইটার মাধ্যমে সে সমাধান করছিল। আচ্ছা দাদা, এই মনে করেন বাইরের ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট পেমেন্ট আনতে হইলে কি কি মেথড ইউজ করা যেতে পারে মনে করেন? আচ্ছা, বাইরে থেকে ডিরেক্ট পেমেন্ট আনার জন্য একদম সহজ মেথড হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, পেনিয়ার থেকে ওই কাস্টম অফার করা যায়, মানে কাস্টম পেমেন্ট নেওয়া যায় সরাসরি। বাইরের ফোন মানে ইমেল নাম্বারটা থাকবে, তার লোকেশনটা থাকবে, ঠিক আছে? আর নামটা থাকবে, ওই নাম করে ওই পেনিয়ার একটা কাস্টম ওই ইনভয়েস তৈরি করে তার মেইলে পাঠাই দেওয়া হয়। যখন বাইরে ওই মেইলতে ক্লিক করবে, হ্যাঁ, যে পে নাও, তখনই তার ক্রেডিট কার্ড থেকে, সেটা পেপাল হোক, যে কোনো কার্ড থেকে সে পে করে দিতে হবে এবং টাকাটা আপনার এসে চলে আসবে, পেনিয়ার অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা বুঝছি। তাহলে এটার জন্য এটা প্রথমে আমার একটা পেনিয়ার অ্যাকাউন্ট বানাইতে হবে? হ্যাঁ, পেনিয়ার অ্যাকাউন্ট তো এমনিই লাগবে, এই যে টাকা ইনকাম করতেছেন না এসিও ক্লার্কে, এটাকে বের করতে হলে পেনিয়ার অ্যাকাউন্ট লাগবে। আর পেনিয়ারের সাথে আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সেটা হতে পারে রকেটও অ্যাড করতে পারেন। যখন করবেন আমাকে জিজ্ঞাসা করুন কিভাবে করতে হয়, নাহলে ইউটিউব দেখে দেখেন। রকেটও অ্যাড করা যাবে, ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করা যাবে, যেটা হোক, ঠিক আছে? কারণ টাকা আনতে হলে পেনিয়ার লাগবেই, এবং এই পেনিয়ারের মাধ্যমে পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের কাছে ডিরেক্টলি পেমেন্ট নেওয়া যায়। বুঝছি। তাহলে ভাই হচ্ছে আমি পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে তো কয়দিন সময় লাগে বলছিলেন? 2 দিন লাগে। 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, 2 দিনের মধ্যে এটা ভেরিফাইড সব হয়ে যায়। এই অর্ডারটা কমপ্লিট করে তাহলে আমি এটা খুলি, আপনি তো এই অর্ডারটা কমপ্লিট করার পরে এই অর্ডারটা টাকা জমা হতে মনে হয় 14 দিন বা 15 দিন লাগবে, ঠিক আছে? তো তার আগে ওই পেনিয়ার অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে, কারণ যে কোনো ওয়েবসাইটে কাজ করেন না কেন, সেটা আপওয়ার্ক হোক, ফাইবার হোক, পেনিয়ারটা লাগবেই, ঠিক আছে? এর জন্য এটা সবার জন্য এসেনশিয়াল, এটার জন্য ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে। আরেকটা খেয়াল করতে হবে,
আর হচ্ছে পেনিয়ারে যে নামে যেভাবে অ্যাকাউন্ট করবে, যে নাম ইউজ করতে হবে সব সেম টু সেম ব্যাংক অ্যাকাউন্টের নাম থাকতে হবে, ঠিক আছে? আলাদা হলে চলবে না। এগুলো খেয়াল রাখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের নামের একটা বানাম ভুল আছে, কিন্তু পেনিয়ারে আমি সঠিক নাম দিয়ে দিলাম, হবে না। ওই ব্যাংক অ্যাকাউন্ট যদি ভুল থাকে ভুলই দিতে হবে, অথবা পেনিয়ার যে নাম ওই নামেই অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? এগুলো আগে থেকে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু টাকা পয়সা মানে কষ্ট করে টাকা উপার্জন করবেন, আনতে পারবেন না। আচ্ছা, পেনের সাথে তো তাহলে ব্যাংক অ্যাকাউন্টের মিল থাকবে, কিন্তু হচ্ছে প্রোফাইলে মিল থাকা লাগবে না, তাই তো? প্রোফাইলের মিল থাকার দরকার নেই। প্রোফাইলে তো নিজের নাম যেটাকে বলে সে নাম তো মিল আছে, অরিজিনাল নাম। আর ইউজার নাম তো ভিন্ন ধরনের হতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ভাই, পেনের নামে অ্যাকাউন্টের নামে কি এমডি ডট ইউজ করি না আমরা নামের মধ্যে, ওটা কি ইউজ করা যাবে? এটা আমি কনফার্ম না, এটা তো সাফিক্স বলে সম্ভবত, না? হ্যাঁ হ্যাঁ। এখন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, এখন খোলার সময় নাম কি দিব বুঝতেছি না, আমার নামের মধ্যে ডট আছে, ডটটা কি ইউজ করা যায় নাকি? নাম দিতে হবে সেটাই যেটা আছে আপনার ইসে আছে ভোটার আইডি কার্ডে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডে ডট দেওয়া আছে, কিন্তু অনেক সময় ডট নেই, আমি দেখছি। আর ডট দিয়ে করতে হবে, এবং ডট আশা করি নেবে, যেহেতু এটা একটা সাফিক্স এটা নেবে। পাসপোর্টের করার সময় তখন নেয় আর কি, এই জন্য বলতেছি আর কি, ঝামেলা করছে ডট বাদে করতে হয়েছে। এরকম কিছু ঝামেলা আসলে আমাদের হয়, কারণ আমরা যারা সাফিক্স ইউজ করি তাদের জন্য একটু প্রবলেম হয়, ঠিক আছে? তো সবার জন্য বলি, সবার কিন্তু পেনের অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? এবং এটা করার সবাই সাবধান, এবং ওই নামেই ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই তারা দিয়েও করতে হবে, রকেট দিয়েও টাকা ট্রান্সফার করতে হবে, না রকেটটাকেই ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে পেনের অ্যাড করা যায়। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে? হ্যাঁ, বাংলাদেশে মোটামুটি সব ব্যাংকই সাপোর্ট করে, ঠিক আছে? আর যদি ব্যাংক অ্যাকাউন্ট করা না থাকে, যদি রকেট থাকে, রকেট দিয়েও করা যাবে। তাহলে ভাই কোনটা ভালো, রকেট ভালো নাকি ব্যাংক অ্যাকাউন্ট ভালো? আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ভালো, কারণ রকেটে একটা লিমিটেশন আছে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, বুঝছেন? আরেকটা ব্যাপার আছে, রকেটও অ্যাড করা যায়, 3টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় একসাথে, ঠিক আছে? যখন টাকা ট্রান্সফার করবো যে কোনো একটা করা যায়, তো রকেট থাকা ভালো এমার্জেন্সিতে, কিন্তু মেইনলি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, থাকা উচিত। হ্যাঁ, না থাকলে সমস্যা নেই, থাকা উচিত। কারণ হচ্ছে আপনি তো ফিউচারে কাজ করবেন, তাই না? ফিউচারে তো বিজনেসম্যান হতেও পারেন, তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখেন। আর হচ্ছে কি, রকেটে লিমিটেশন আছে, টাকা উঠাইতে গেলে কত টাকা আবার দেওয়া লাগে, 1018 টাকা না কত, তারপর একসাথে অনেক টাকার বেশি ঢোকে না মাসে, এরকম কিছু লিমিটেশন আছে তো রকেটে। এর জন্য বলছি কি, ব্যাংক এসিগুলোকে দেখলাম প্রচুর টাকা কাটতেছে, প্রায় 20% মনে কাটে। হ্যাঁ, এটা 5-এরও 20% কাটে, এটা নিয়ে কিছু বলার নাই, এটা কাটবেই। এখন আমি যার মাধ্যমে টাকা পাবো, যাদের মাধ্যমে টাকা পাবো তাদের তো একটু দিতেই হবে, এটা মন খারাপ করার কিছু নেই, এটা নেবেই। ধরতে হবে আমি যেটা হাতে পাবো ওইটাই আর্নিং, আর যেটা কাটছে ওটা খরচের মধ্যে, ঠিক আছে? আর সর্বশেষ কথা হচ্ছে, চেষ্টা করেন ওই অভিজিৎ ভাই যা বলুক না বলুক বা শিখাচ্ছে, তার চেষ্টা হচ্ছে 100%, কিন্তু আপনাদের দিক থেকে সেটুকু 20% ভূমিকা রাখবে, আর 80% ভূমিকা রাখবে হচ্ছে আপনাদের নিজেদের পরিশ্রম, বুঝতে পারছেন? অভিজিৎ ভাই তার মনে সবকিছু ঢেলে দেবে, সবকিছু শিখিয়ে দেবে, কিন্তু কাজে লাগার জন্য 80% পরিশ্রম আপনাদের করতে হবে, এটা মনে রাখতে হবে। এভাবে এগোন, আস্তে আস্তে দেখবেন কি একসময় কিছু না কিছু পারবেন। জি দাদা, আচ্ছা আজকের মতো গেলাম তাহলে। ঠিক আছে, তাহলে রাখি, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন। ওকে দাদা, ওকে।